আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আবারও প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে এই ঘোষণা তিনি দিয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন দেশে ফিরবেন খুব দ্রুতই, কিন্তু এবার একেবারে সময় নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটাকে এখনও আমরা তার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখব? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা একেবারে সময় নির্ধারণ করার ব্যাপারটা ঘটালেন, এতে করে কি এই ধারণা আমরা পোষণ করতে পারি যে বন্দি বিনিময় চুক্তিতে প্রত্যর্পণ শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা ভেস্তে গেছে? ভারতীয় পত্রিকা এবং বাংলাদেশের প্রায় সমস্ত প্রথম সারির গণমাধ্যম এই খবরটা আজকে করেছে। চলুন শেখ হাসিনার বক্তব্য কি বলছে গণমাধ্যমগুলো, সেগুলো একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি শেখ হাসিনার ফেরার ব্যাপারটা কতটা অথেন্টিক। বলছিলাম, শেখ হাসিনা এবার আবারও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশে ফেরার, এবং এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিয়েছেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিলেন, বললেন এবছরই তিনি ফিরছেন। এই যে বলা, হয়তো আপনারা অনেকেই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বরাতে খবরটা শুনে ফেলেছেন, কিন্তু এই বলার পেছনের কারণটা কি, সেই কারণটা একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্যগুলো মোটামুটি একটু পর্যালোচনা করে। এনডিটিভি কি বলছে দেখুন। এনডিটিভির শিরোনাম করেছে তারা, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। একেবারে সরাসরি এই বছরই আমি দেশে ফিরব, এই কথা তারা বলছে। যখন এনডিটিভি এই কথা বলছে, তখন আনন্দবাজার কি বলছে দেখুন, কলকাতার প্রভাবশালী 1 নম্বর গণমাধ্যম। তারা বলছে, বাংলাদেশে ফিরবেন আগেই বলেছেন, এবার সময়সীমা পর্যন্ত জানিয়ে দিলেন, 2 বছর ধরে ভারতে আশ্রিত হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো যখন এই কথা বলছে, তখন বাংলাদেশের গণমাধ্যমও ফলাও করে এই খবরটা জানাচ্ছে। একটি গণমাধ্যমের খবর অন্তত আপনাদেরকে জানাতে চাই, ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে, এবছরই আমি দেশে ফিরব। বাংলাদেশের গণমাধ্যমও যখন এটাকে নিয়ে খবর করছে, যখন কিনা শেখ হাসিনার বক্তব্য, খবর, এই ব্যাপারগুলো প্রচারের প্রচার না করার নির্দেশনা, বাধ্যবাধকতা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। বাংলাদেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার কোনো খবর প্রচার করা যাবে না, এরকম বক্তব্য তাদের মেটিকুলাস প্রেস সচিবের মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর করছে, ফলাও করে খবর করছে। আদতে তিনি কি বলতে চাইছেন, চলুন একটু ভেতরে যাই। প্রায় 2 বছর ভারতে অবস্থানরত শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরে এই দেশে ফিরবেন। এনডিটিভির সাক্ষাৎকার তাই বলছে। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম, এমনটা তিনি বলেছেন। মৃত্যুকে তিনি ভয় পান না, এটা বলেছেন 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি, এবং এবারও সব বাধা অতিক্রম করে মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপরে নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে তারা ফিরে এসেছে, এই কথা বলেছেন। অভিযোগ করেছেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে
ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করেছেন তিনি। বলেছেন যে কিছু মানুষ ষড়যন্ত্র করে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে প্রভাবিত করেছে এবং তারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেটা একটা ষড়যন্ত্র ছিল এমনটা বলছেন। মানুষকে প্রভাবিত করা, নেগেটিভলি প্রভাবিত করার উপায় বেছে নিয়েছিল তারা, এই ধরনের কথা সম্ভবত পরিষ্কারভাবে এবারই তিনি বললেন। দলের ওপরে যে নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা, সেই প্রসঙ্গে তিনি বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপরে নির্ভর করবে না। তিনি দাবি করেন দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। অর্থাৎ যে ঝটিকা মিছিল শোডাউনগুলো হচ্ছে, এটা যে আওয়ামী লীগের পরিকল্পনারই একটা অংশ, সেটা এই বক্তব্যে বোঝা যায়। আবার মানে কারো দয়ার উপরে নির্ভর করবে না, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মানে কোনো সমঝোতা বর্তমান সরকারের সঙ্গে এরকম কোনো মানে ব্যাপার আছে কিনা। সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে কারো দয়া, কারো সমঝোতা, পেছনের দরজা দিয়ে, পেছনের পর্দার আড়ালে কোনো ধরনের আলোচনা, এগুলো প্রয়োজন হবে না। জনগণের শক্তিতেই তারা ফিরবেন। তার উদ্বেগ 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলছেন, এটাও একটা গুরুতর অভিযোগ। সেই অভিযোগ কতটা সত্য সেটা হয়তো ইতিহাসই বলে দেবে। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতা, যেটা বললাম, সেরকম কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো কিছু ঘটেনি। সমঝোতার প্রয়োজন হবে না, দয়ার প্রয়োজন হবে না, তারা জনগণের শক্তি দেখিয়েই ফিরবে, এরকমটা বলছেন তিনি। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে প্রতিটা মুহূর্ত অস্থিরতায় পার করছেন। আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। কয়েকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি এবছর দেশে ফেরার কথা বলছেন, একেবারে কনফার্ম করছেন এবছর। তাহলে আমরা কোনটাকে ভেবে নেব? তাহলে কি আমরা 5 আগস্ট, তার সরকারের যে পতনের সময় ঘনিয়ে আসছে, দ্বিতীয় বর্ষপূর্তি হবে এবং সেটা আয়োজনে বিরোধী দল, সরকারি দল একটা বড় পরিকল্পনাও করছে আমরা জানছি, সেই সময়টাকে, আগস্ট মাসটাকে তিনি মানে বেছে নেবেন? কারণ আগস্ট মাস আওয়ামী লীগের জন্য ভয়াবহ একটা মাস। 15 আগস্ট প্রথমে বঙ্গবন্ধু, এরপরে আমরা 2004-এ দেখলাম 21শে আগস্ট আওয়ামী লীগের পুরো শেকড় সহ উপড়ে ফেলার চেষ্টা করা হলো। এই আগস্টেই মানে সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এই আগস্টেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সেই কারণে তারা আগস্টকে বেছে নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, নাকি 16ই ডিসেম্বরকে তারা বেছে নেবে। অনেকদিন আগে থেকেই আলোচনা ছিল যে আগস্ট অথবা 16ই ডিসেম্বর, এই দুইটা সময় বেছে নিতে পারেন শেখ হাসিনা ফেরার জন্য। কিন্তু আমার একেবারে স্পেসিফিক প্রশ্ন আছে, তিনি যখন বলছেন যে তার সরকার উৎখাত করা, এটা জনগণকে ভুল বুঝিয়ে, ভুল মেসেজ দিয়ে বিভ্রান্ত করে একটা মুষ্টিমেয় জনগণকে কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে, এই যে অভিযোগ করছেন, এরকম প্রেক্ষাপট তিনি অভিযোগ করতেই পারেন। তার অভিযোগতে তিনি করবেনই। আওয়ামী লীগের উপরে নির্যাতন হচ্ছে, এটাও সত্য। আবার এটাও সত্য যে আওয়ামী লীগ দুধে দুয়া তুলসী পাতা ছিল না, আওয়ামী লীগও বিরোধীদের ওপরে নিপীড়ন নির্যাতন করেছে। তারা যদি ওই পথে না যেত, তাহলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যা হচ্ছে সেই ব্যাপারে প্রতিবাদ করার লোকের সংখ্যা অনেক বেশি পেত তারা, এই কথাও কিন্তু আলোচিত হয়। এরকম অবস্থায় তিনি প্রকাশ্যে যখন বলছেন যে এবছরই ফিরবেন, সেটা কতটা অথেন্টিক, কতটা বাস্তবসম্মত, কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নগুলো হয়তো সামনে আসবে। তবে এটা ঠিক যে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবার যে স্পষ্ট করলেন, এই বক্তব্যগুলো হয়তো আওয়ামী লীগকে উজ্জীবিত করবে। অপরপক্ষে সরকারকেও এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলবে। সরকার হয়তো নতুন কৌশলে যাবে। যখন শেখ হাসিনা একেবারে সময় নির্ধারণ করে দিলেন, তখন সরকার নতুন কৌশলে হাঁটবে, বিরোধী দল থেকে নতুন চাপ আসবে। সব মিলিয়ে পরিস্থিতিটা একটু জটিল হচ্ছে, এটা অন্তত
বলা যায়। শিখা অনির্বাণের মতো সামরিক বাহিনীর একেবারে গৌরবের কেন্দ্র এই স্মৃতিসৌধটি নিভিয়ে দেওয়া হবে আর সেনাপ্রধান জানবেন না, এটা হতেই পারে না। এবং তারাও বলেছেন যে এই যে এর পরপরই মে মাসের 22 তারিখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হজে গেলেন এবং হজ থেকে ফিরে তিনি তার রিটায়ারমেন্ট 2027-এর জুনে তিনি রিটায়ার করবেন, অবসরে যাবেন। তার 1 বছর আগে থেকে তিনি যে এই যে দাড়ি রেখে প্রকাশ্যে আসা শুরু করলেন, এই সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকে নাকি এটাকে সেনাবাহিনীর ভেতরে যে একটা প্রভাব বাড়ছে ইসলামাইজেশনের বা ইসলামীকরণের বা ধর্মীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে তার একটা নমুনা হিসেবে তারা উল্লেখ করেছেন। বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার বরাতেই এমন বার্তা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে বাংলাদেশের সেনানিবাসের ভেতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে যে শিখা অনির্বাণ সব সময় জাগরুক থাকে, সব সময় জ্বলতে থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে নিহত শহীদদেরকে স্মরণ করে, সেই শিখা অনির্বাণ নাকি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে কিংবা একেবারে শীর্ষ পদধারীর জ্ঞাতসারে এবং নির্দেশে নিভিয়ে দেওয়া হয়েছে। শিখা চিরন্তন নেভানো আছে সেই মে মাসের শুরু থেকে এবং এখনো সেটা আবার কবে জ্বালানো হবে তা যেমন জানা যাচ্ছে না, এটা আদৌ জ্বালানো হবে কিনা সে বিষয়েও সেনাবাহিনীর কোনো তরফে কোনো দিক নির্দেশনা নাই। সেনাবাহিনীর ভেতরেই যে সেনা সদস্য, সেনা কর্মকর্তাদের একটি অংশ গর্বের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার ইতিহাসের প্রতীক, শহীদদের স্মরণে নির্মিত এই শিখা চিরন্তন, এই শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার বিষয়টিতে ক্ষুব্ধ এবং বিস্মিত তার প্রমাণ হচ্ছে যে নিশ্চিতভাবেই ক্যান্টনমেন্টের ভেতর থেকেই এই খবর বেরিয়ে আসার পর ছবি সহ একটি গোয়েন্দা সংস্থা সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমগুলোকে এ খবর জানাতে শুরু করে এবং এরপর ভারতের সংবাদ মাধ্যম অনলাইন পত্রিকা এনি নিউজ, নর্থ ইস্ট নিউজ একটা খবর ছাপে যেখানে তারা এই খবর দেয় যে ক্যান্টনমেন্টের ভেতরকার শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সবসময়ই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরের ভীষণ স্পর্শকাতর এবং গোপনীয় সব খবর এই ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয় এবং নর্থ ইস্ট নিউজে এতটাই স্পর্শকাতর সংবাদগুলো বেরিয়ে আসে যে বাংলাদেশ সরকার সেই ইউনূস আমল থেকেই নর্থ ইস্ট নিউজ বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশে বসে আপনি এই ওয়েবসাইটটি অ্যাক্সেসও করতে পারবেন না, এতে ঢুকতেও পারবেন না। অথচ নর্থ ইস্ট নিউজের খবরগুলো পড়লেই বোঝা যায় সশস্ত্র বাহিনীর ভেতরে একেবারে অতি গুরুত্বপূর্ণ এবং অতি নির্ভরযোগ্য সূত্র নর্থ ইস্ট নিউজের আছে বলেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভেতরকার এই গোপন খবরগুলো তারা এত বিস্তারিতভাবে প্রকাশ করতে পারে। নর্থ ইস্ট নিউজ খবর দিচ্ছে যে বাংলাদেশের মিসিং ইটারনাল ফ্লেম, বাংলাদেশের শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে গেছে এবং এর সঙ্গে তারা জেনারেল ওয়াকারুজ্জামান যে সম্প্রতি হজ করে এসেছেন তার কোনো সম্পর্ক আছে কিনা এমন একটা সন্দেহ প্রকাশ করেছে। তারা মনে করিয়েছে যে হজে যাওয়ার কদিন আগে যেমন এই শিখা অনির্বাণ নিভিয়ে গেছেন ওয়াকারুজ্জামান হজে, তেমনি হজ থেকে ফিরে তিনি কিছুদিন অপ্রকাশ্য থাকার পর যখন প্রকাশ্যে এসেছেন তখন ওয়াকারুজ্জামানকে হজের পর দাড়ি সহ দেখা গেছে এবং বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান দাড়ি রেখে এখন জনসমক্ষে আবির্ভূত হচ্ছেন। মনে রাখতে হবে ওয়াকারুজ্জামান যখন হজ থেকে ফিরে অনেক সাধারণ মানুষের মতোই দাড়ি রাখা শুরু করলেন এবং প্রকাশ্যে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে, প্রকাশ্য সভায় এই নতুন রূপে আবির্ভূত হলেন, তখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নানা রকম আলোচনা হয়েছে এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকা তারা তখন শিরোনাম করেছিল যে দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার।
এখন এই যে শিখা অনির্বাণটা নিভিয়ে যাওয়ার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হজের কোনো সম্পর্ক আছে কিনা, নর্থ ইস্ট নিউজ বলছে যে গত ৩রা মের ৩ তারিখে জেনারেল ওয়াকারুজ্জামান হজে যাওয়ার ৩ সপ্তাহ আগে, ৩ সপ্তাহেরও কম সময় আগে এই শিখা অনির্বাণটি নিভিয়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত এটি আর জ্বালানো হয়নি। নর্থ ইস্ট নিউজ বলছে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের এই যে সব সময় জ্বলতে থাকা শিখা অনির্বাণ, যেটা আমরা যারা ক্যান্টনমেন্টের ভেতরে নিয়মিত যাতায়াত করার কোনো সুযোগ পাইনি, আমরা বরাবর টেলিভিশনে দেখেছি যে এই শিখা অনির্বাণ জ্বলছে। আমরা দেখেছি সশস্ত্র বাহিনী দিবসে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনী প্রধান মানে 3 বাহিনী প্রধানেরা গিয়ে শিখা অনির্বাণের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, মুক্তিযুদ্ধের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এটা একটা জাতীয় স্মৃতিসৌধ। সেখানে বিভিন্ন সময়ে অনেক উচ্চপদস্থ বিদেশি অতিথিরাও গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসেন এবং এটা একটা মানে বহু বছরের স্মৃতিসৌধ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গেও এর একটা মানে হৃদয়ের যোগাযোগ তৈরি হয়ে গেছে। সেই শিখা অনির্বাণটি নিভিয়ে দেওয়া হয়েছে সেই মে মাসের 3 তারিখ থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরকার সকল উচ্চপদস্থ কর্মকর্তারাই জানেন যে শিখা অনির্বাণ সকাল 7টায় মে মাসের 3 তারিখ নিভিয়ে দেওয়া হয়েছে এবং এটা গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি সাউথ এদের নির্দেশনায় এই শিখা অনির্বাণ নেভানো হয়েছে। মানে যারা কিনা ক্যান্টনমেন্টের ভেতরের ইঞ্জিনিয়ারিং এর কাজগুলোর প্রকৌশল বিভাগের দায়িত্বে নিয়োজিত আছেন, সেই গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি সাউথ এই নির্দেশনা পাঠিয়েছেন যে এটা নিভিয়ে ফেলতে হবে এবং বলা হয়েছে এর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই শিখা অনির্বাণ নিভিয়ে রাখতে হবে। জয়নাল আবেদিন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের সামরিক প্রকৌশল দফতরের সাব ডিভিশনাল অফিসার, তিনি যিনি ঢাকা ক্যান্টনমেন্টেই দায়িত্বরত আছেন, তিনি সেনা কর্মকর্তাদের কাছে বলেছেন যে গ্যারিসন ইঞ্জিনিয়ারিং আর্মি সাউথের অত্যন্ত উচ্চপদস্থ অফিসারদের নির্দেশনাতেই এই শিখা অনির্বাণ নেভানো হয়েছে এবং তিনি বলতে পারেন নাই ঠিক কী কারণে এটা নিভিয়ে দেওয়া হয়েছে বা এটা কোনো টেম্পোরারি সাসপেনশন কিনা। মানে যদিও বা প্রায় 2 মাস হতে চললো এখন, মানে 1.5 মাসের বেশি সময় পেরিয়ে গেছে এই শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার পরে, কিন্তু এটা একটা অস্থায়ীভাবে নেভানো হয়েছে নাকি চিরতরে নেভানো হয়েছে সেটা তিনি বলতে পারেন নাই। কিন্তু তিনি সেনা কর্মকর্তাদের বলেছেন যে একমাত্র সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তেই এমন একটা নজিরবিহীন ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এ বিষয়ে নর্থ ইস্ট নিউজের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে এটা একটা মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটা হতেই পারে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অজ্ঞাতসারে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হবে। শিখা অনির্বাণের মতো সামরিক বাহিনীর একেবারে গৌরবের কেন্দ্র এই স্মৃতিসৌধটি নিভিয়ে দেওয়া হবে আর সেনাপ্রধান জানবেন না, এটা হতেই পারে না। এবং তারাও বলেছেন যে এই যে এর পরপরই মে মাসের 22 তারিখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হজে গেলেন এবং হজ থেকে ফিরে তিনি তার রিটায়ারমেন্ট 2027-এর জুনে তিনি রিটায়ার করবেন, অবসরে যাবেন। তার 1 বছর আগে থেকে তিনি যে এই যে দাড়ি রেখে প্রকাশ্যে আসা শুরু করলেন, এই সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকে নাকি এটাকে সেনাবাহিনীর ভেতরে যে একটা প্রভাব বাড়ছে ইসলামাইজেশনের বা ইসলামীকরণের বা ধর্মীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে তার একটা নমুনা হিসেবে তারা উল্লেখ করেছেন। আপনারা যদি অনলাইনেও দেখেন একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একদিকে যেমন স্মৃতিসৌধ, শহীদ মিনার এসবে যাওয়া ধর্মসম্মত কিনা, শিরক কিনা, এ বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা হয়েছে এবং হয় এখনো। ঠিক তেমনি সেনানিবাসের ভেতরে এই যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ মানে নিহত শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে এই যে সবসময় জ্বালিয়ে রাখা যে শিখাগুলো, সেগুলোকেও
খুবই গুরুতরভাবে ধর্মীয় বিধান লঙ্ঘনকারী শিরক হিসেবে চিহ্নিত করে নানা রকম বয়ান কিন্তু অনলাইনে আছে এবং এগুলো সবসময় বাংলাদেশে আলোচিত হয়ে এসেছে। মানে বলা হয় যে এই যে চিরন্তন অনির্বাণ, এগুলো কোনো শিক্ষাকে বা কোনো বিষয়কেই চিরন্তন বা সারা জীবনের বা আজীবনের অনির্বাণ এভাবে ব্যাখ্যা করাটাই কোনোভাবেই ধর্মীয় বিধানসম্মত নয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও ক্রমাগতভাবে আসলে জামায়াতে ইসলামীর প্রভাব বাড়ছে বলে একটা পক্ষ মনে করে, উদ্বেগ জানিয়ে আসছে। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন 2024-এর 5ই আগস্টের পর জনসম্মুখে এসে প্রথমেই ঘোষণা দিলেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কারণে তিনি যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপে বসেছেন, প্রথম নামটাই তিনি উল্লেখ করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। তখন থেকেই মনে করা হয় যে সেনাবাহিনীর ভেতরে সেনা প্রধানের ওপরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর এবং ধর্মীয় দলগুলোর প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তারা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের একটা গুরুত্বপূর্ণ অংশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে এবং ইসলামীকরণের যে রাজনীতি, রাজনৈতিক ইসলামের যে বিশ্বাস, তাতে বিশ্বাস করেন এবং সেই প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত আগ্রহী এবং সক্রিয় ভূমিকা রাখতে চান।